সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। আমরা সবাই ব্যথিত, দুঃখ ভারাক্রান্ত। হঠাৎ ভূমিকম্পের কারণে কয়েকজন ইন্তেকাল করেছেন, তার জন্য আমরা শোক পালন করলাম নীরবতার মাধ্যমে। কিন্তু আরো বহু আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, সম্পদের ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে। তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি আজকে। আশা করি তারা আবার নতুনভাবে তাদের জীবন শুরু করতে পারবেন। আজকে এই আনন্দের দিনে আমরা কদ্দূর আসলাম, কি করছি, সেটা সবাই মিলে আলাপ করব। এবং এর প্রেক্ষিত আপনাদের জানা আছে, আমরা শিগগিরই একটা নির্বাচনের দিকে যাচ্ছি, তার প্রস্তুতি। এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব, সেটাই আমাদের স্বপ্ন। এই নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয়, আনন্দমুখর হয়, উৎসবমুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে, সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, যুদ্ধাহত এবং অন্যান্য সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। একই সাথে আমি শ্রদ্ধা জানাচ্ছি 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদ, আহত এবং অংশগ্রহণকারী সর্বস্তরের মানুষের প্রতি, যাদের দুঃসাহসিক আত্মত্যাগ আমাদের দেশ পুনর্গঠনের একটি নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম 1971 সালে রণক্ষেত্রে। 71 সালের 25শে মার্চ হানাদার বাহিনীর নৃশংস আক্রমণের পরপরই 27শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এরই ধারাবাহিকতায় 21শে নভেম্বর সেনাবাহিনীর সাথে নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে। এই কারণেই 21শে নভেম্বরকে মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরবের সাথে পালন করা হয়। আজকে সেই 21শে নভেম্বর। আমরা যদি বিজয় অর্জন না করতাম তাহলে মুক্তিযুদ্ধের বীর সেনাদের মৃত্যুদণ্ড ছিল অনিবার্য। অসহনীয় হয়ে যেত তাদের পরিবারের সকল সদস্যের জীবন। মুক্তিকামী সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতভয় বীর সেনানীরা জীবনের পরোয়া না করে, পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা না করে এদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তারাই এদেশের আপামর জনসাধারণকে সাহস জুগিয়েছেন। মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জল, স্থল ও আকাশপথে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলে দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে এনেছেন। মুক্তিযুদ্ধকে বেগবান এবং সুসংগঠিত করার লক্ষ্যে তখন বাংলাদেশ ফোর্সেস গঠন করা হয়েছিল,
যার অধীনে 11টি সেক্টরে বিভিন্ন দেশের বিভিন্ন অংশ থেকে আসা মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণের পাশাপাশি গেরিলা প্রশিক্ষণ দেওয়া হয়। এরই চূড়ান্ত রূপ আমরা দেখি 71 সালের 21শে নভেম্বর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সম্মিলিত অভিযানে। পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে এই যৌথ অভিযানেই 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় এনে দিয়েছিল। 71-এর মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি বিশ্বাস করি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নাম। জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত। জনপ্রিয় বক্তা ও জামায়াত নেতা আমির হামজার এমন মন্তব্যে ফের তোলপাড় রাজনৈতিক অঙ্গন। একের পর এক বেফাঁস মন্তব্যের কারণে আগে থেকেই সমালোচনার মুখে থাকা আমির হামজা আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে বিতর্কিত মন্তব্য থেকে শুরু করে ঢাবির মুহসিন হলে 16 বছর ধরে আজান না দিতে দেওয়া, জাবির হলে শিক্ষার্থীরা মদ দিয়ে কুলি করে এমন দাবি করে এক ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে ঝড় তুলেছেন সামাজিক মাধ্যমে। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? এমন মন্তব্যের পর ক্ষমাও চান আমির হামজা। তখন বলেছিলেন বিতর্কিত বক্তব্য আর দিবেন না, কুরআনের বাইরে কোনো তাফসির করবেন না। এরই মধ্যে আবারও বেফাঁস মন্তব্যের কারণে আলোচনায় উঠে আসেন তিনি। জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত, সম্প্রতি এমন এক বক্তব্য দিয়েছেন তিনি, জানিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, রাজনীতি না ধর্মীয় প্রচারণা, কোনটা করছেন মুফতি আমির হামজা? আর যদি তিনি রাজনীতিই করে থাকেন, রাজনীতিতে ধর্মের এমন ব্যবহার কতটা যুক্তিসঙ্গত? এদিকে হামজার দেওয়া এসব বক্তব্যের সঙ্গে একমত নন জামায়াতের আরেক প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। সম্প্রতি একটি টকশোতে উপস্থিত হয়ে হামজার প্রসঙ্গে কথা বলেন তিনি। প্রশ্ন উঠে বারবার বিতর্কিত বক্তব্য দিচ্ছেন আমির হামজা। সর্বশেষ জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত, জামায়াত এটা বিশ্বাস করে কিনা? জবাবে শিশির মনির বলেন, তার আগের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তারপরেই তিনি আরেকটা বক্তব্য দিয়েছেন। আমি মনে করি না এটা সঠিক। জামায়াতকে ভোট দিলে কেউ বেহেশতে চলে যাবে, আরেকজনকে ভোট দিলে কেউ বেহেশতের বাইরে চলে যাবে। এই প্রোপাগান্ডাটা আই ডোন্ট থিংক ইটস গুড। টকশোতে আমির হামজার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে শিশির মনির আরও বলেন, আমি সুনির্দিষ্টভাবে তার বক্তব্যটা শুনি নাই, কিন্তু আমি আজকে এখান থেকে বের হয়ে আমি এটা দেখব এবং আমি আমার সংগঠনের কিংবা দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টিতে আনব। যে কেউ, এমনকি আমিও যদি এরকম বলে থাকি, তাহলে এটা যেন ইমিডিয়েটলি স্টপ করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগের আসনগুলোতেও বিএনপির মনোনয়ন দৌড় শুরু হয়েছে। দলীয় জরিপ, স্থানীয় পর্যবেক্ষণ ও কেন্দ্রীয় নেতাদের মতামতের ভিত্তিতে প্রস্তুত হচ্ছে সম্ভাব্য প্রার্থীর তালিকা। এই তালিকাকে বলা হচ্ছে চূড়ান্ত হওয়ার পূর্বে খসড়া তালিকা। বিগত নির্বাচনগুলোর তুলনায় নিঃসন্দেহে বিএনপির জন্য এই নির্বাচন বেশ জটিল ও সমীকরণ। গত 16 বছরের আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীদের অনেকেই চাচ্ছেন মনোনয়ন, কাকে রেখে কাকে মনোনয়ন দেওয়া হবে, একই আসনে একের অধিক যোগ্য প্রার্থী, এসব মিলিয়েই তৈরি করা হয়েছে বিএনপির গুডবুক। এই তালিকায় অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশাপাশি তরুণ প্রজন্মের নেতারাও জায়গা পেয়েছেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক খুলনা বিভাগের বিভিন্ন জেলাসমূহের নির্বাচনী আসনগুলোতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা। বৃহত্তর খুলনা বিভাগে কারা পাচ্ছেন বিএনপির টিকিট। মেহেরপুর জেলা। মেহেরপুর 1 আসনে জেলার সাবেক সভাপতি মোহাম্মদ মাসুদ অরুণ, যুগ্ম আহ্বায়ক আলমগীর খান সাতু, জেলার সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম, সদর বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুর ইসলাম।
মেহেরপুর 2 আসনে জেলা সভাপতি জাভেদ মাসুদ মিলন, সাবেক এমপি আমজাদ হোসেন। কুষ্টিয়া জেলা, কুষ্টিয়া 1 দৌলতপুর আসনে জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লা, যুবদলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল, জেলা বিএনপির সদস্য হাজী আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন সজীব এবং ইঞ্জিনিয়ার জাকির হোসেন। কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী, সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা দল নেত্রী ফরিদা ইয়াসমিন। জোটবদ্ধ নির্বাচন হলে এখানে জাপার একাংশের মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিঙ্কন মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। 2018 সালেও তিনি এ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন। কুষ্টিয়া 3 সদর আসনে বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ ও সদস্য সচিব জাকির হোসেন সরকার এবং অ্যাডভোকেট শামীমুল হাসান অপু। কুষ্টিয়া 4 কুমারখালী খোকসা আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেহেদী আহমেদ রুমি, জেলার সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম আনসার, হাফেজ মঈনুদ্দিন এবং জেলার সাবেক সহসভাপতি গোলাম মোহাম্মদ। চুয়াডাঙ্গা জেলা, চুয়াডাঙ্গা 1 আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জেলা সাধারণ সম্পাদক শরীফুজ্জামান, সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিবলু এবং কর্নেল অবসরপ্রাপ্ত কামরুজ্জামান। চুয়াডাঙ্গা 2 আসনে বিএনপির কেন্দ্রীয় উপকোষাধ্যক্ষ মাহমুদুল হাসান খান বাবু ও সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান টিপু এবং জেলা নেতা খাজা আবুল হাসনাত। সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা 1 তালা কলারোয়া আসনে বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, জেলা যুগ্ম আহ্বায়ক আক্তারুল ইসলাম ও সাংবাদিক সাইদুর রহমান এবং আরিফুজ্জামান মামুন এ আসনে মনোনয়ন প্রত্যাশী। সাতক্ষীরা 2 সদর আসনে জেলা আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জেলার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আমিন চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিঠু খান পদ স্থগিত এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ চেয়ারম্যান পদ স্থগিত। সাতক্ষীরা 3 আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য ডক্টর শহীদুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, অ্যাব নেতা ইঞ্জিনিয়ার আইয়ুব আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল আলম শাহিন, বর্তমানে তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ জলবায়ু বিষয়ক সম্পাদক। এছাড়া প্রার্থী হিসাবে নাম আসছে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা ইয়াসিন আলীর। সাতক্ষীরা 4 শ্যামনগর কালীগঞ্জের আংশিক আসনে সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলার সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতিখার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, ছাত্রদলের সাবেক শীর্ষ নেতা আমিনুর রহমান আমিন, থানা বিএনপি নেতা আশিক ইলাহি মুন্না, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহেদ আলী মাস্টার, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা শাহজাহান রনি, কৃষক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম খান। খুলনা জেলা, খুলনা 1 আসনে দাকোপ বাটিয়াঘাটা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলী ইজাজ খান, বর্তমান আহ্বায়ক তৈবুর রহমান, পল্লী বিদ্যুতের জিএম জিয়াউর রহমান ও সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সহসভাপতি পার্থদেব মণ্ডল। খুলনা 2 আসনে সদর সোনাডাঙ্গা সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। খুলনা 3 আসনে দৌলতপুর খানজাহান আলী খালিশপুর, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল একক প্রার্থী। খুলনা 4 আসনে রূপসা তেরখাদা দিঘলিয়া, বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বাড়ি হেলাল। খুলনা 5 আসনে ডুমুরিয়া ফুলতলা সাবেক এমপি আলী আসগর লবি দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন নিয়ে গণসংযোগ করছেন ও তিনিই হতে পারেন ধানের শীষের প্রার্থী। খুলনা 6 আসনে কয়রা পাইকগাছা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোমরেজুল ইসলাম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি, বাসস চেয়ারম্যান আনোয়ার আলাদিন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি রফিকুল ইসলাম। ঝিনাইদহ জেলা, ঝিনাইদহ 1 আসনে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামানের মনোনয়ন অনেকটাই নিশ্চিত। তবে বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু শক্তিশালী প্রার্থী। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদও দলের মনোনয়ন চাইবেন। ঝিনাইদহ 2 আসনে সদরে এম এ মজিদ, সাবেক এমপি মশিউরের ছেলে ইব্রাহিম
ইব্রাহিম বাবু জোটবদ্ধ নির্বাচন হলে এ আসনে মনোনয়ন পেতে পারেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ঝিনাইদহ ৪ কালীগঞ্জ আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, হামিদুর রহমান হামিদ, ছোট হামিদ এবং প্রয়াত এমপি শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিনী মুর্শিদা জামান। যশোর জেলা যশোর ১ আসনে শার্শা উপজেলা বিএনপির কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি নুরুজ্জামান লিটন। যশোর ২ আসনে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা জেলা বিএনপির নেতা ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, ঝিকরগাছা থানা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, যশোর পৌরসভার সাবেক পৌর মেয়র মোহাম্মদ ইসহাক এবং উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান সামাদ নিপুন। যশোর ৩ আসনে বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। যশোর ৪ আসনে বাঘারপাড়া, অভয়নগর ও বসুনিয়া ইউনিয়ন কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান ফারাজি এবং বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান। জোটবদ্ধ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাবেক এমপি এম আলাউদ্দিনের ছেলে এখানে মনোনয়ন বাগিয়ে নিতে পারেন। যশোর ৫ আসনে মনিরামপুর উপজেলা বিএনপির জেলা সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মনির সিদ্দিকী বাচ্চু ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মুসা। যশোর ৬ আসনে কেশবপুর উপজেলা ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ ও কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু। মাগুরা জেলা মাগুরা ১ আসনে বিএনপির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নওয়াজ হালিম আলী, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ বদরুল আলম এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা আলমগীর হাসান সোহান। মাগুরা ২ আসনে বিএনপি ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল বা ইকোনো কামাল এবং ঢাকা মহানগর যুবদলের দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। নড়াইল জেলা নড়াইল ১ আসনে জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাজ্জাদ হোসেন, অধ্যাপক বি.এম. নাগিব হোসেন ও শাহরুজ্জামান মর্তজা। নড়াইল ২ আসনে শরীফ কাশাফুদ্দৌলা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম এবং জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ। জোটবদ্ধ নির্বাচন হলে এ আসনে এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি। ২০১৮ সালেও তিনি এ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন। বাগেরহাট জেলা বাগেরহাট ১ আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য এস.এম. মুজিবুর রহমান, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু, জেলা যুগ্ম আহ্বায়ক শেখ কামরুল ইসলাম গোরা, জেলা নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ শেখ মাসুদ রানা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ শরীফুল ইসলাম কারিম। তবে জোটবদ্ধ নির্বাচন হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এখানে মনোনয়ন বাগিয়ে নিতে পারেন। বাগেরহাট ২ আসনে সাবেক এমপি এ.এইচ.এম. সেলিম, বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নতুন করে যোগাযোগ থাকায় তিনিই সবার পছন্দের প্রার্থী। তবে তার ভাই জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ. সালাম, বর্তমানে আহ্বায়ক এ.টি.এম. আকরাম হোসেন তালিম এবং জেলা নেতা শেখ মোহাম্মদ জাকির হোসেনও মনোনয়ন লড়াইয়ে আছেন। বাগেরহাট ৩ আসনে বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, সাবেক ছাত্রদল নেত্রী আয়েশা সিদ্দিকী মনি, জেলা যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদুল ইসলাম এবং সাবেক পৌর মেয়র জুলফিকার আলী। বাগেরহাট ৪ আসনে জেলা নেতা কাজী খায়রুজ্জামান শিফন, বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক এ.বি.এম. ওবায়দুল ইসলাম, জেলা নেত্রী অ্যাডভোকেট তালুকদার ফারহানা জাহান নিপা, মনিরুল হক এবং তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান। আপনারা আমাকে চেনেন, আমি ফজলুর রহমান। আমার বয়স এখন ৭৮ বছর। আমার জীবনের প্রথম পরিচয় আমি একজন মুক্তিযোদ্ধা। আমার যখন যৌবন ছিল, বয়স ছিল 23 বছর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি বাংলাদেশের ৭১ সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গিয়েছিলাম এবং কমান্ডার হিসাবে যুদ্ধ করে আমরা দেশকে, আমি কমান্ডার ছিলাম এবং কমান্ডার হিসাবে যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছিল। আমি সেই ১২০০ মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম।
আজকে আমার জীবনের শেষ পর্যায়ে। আমার দ্বিতীয় পরিচয়, আমি একটা রাজনৈতিক দল করি। সেই রাজনৈতিক দলের নাম হলো জাতীয়তাবাদী দল। আমি সেই দলের চেয়ারপারসনের উপদেষ্টা। আমার আরেকটা পরিচয়, আমার জীবন এবং জীবিকার পরিচয় হলো আমি বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট। আমি সুপ্রিম কোর্ট এবং সমস্ত কোর্ট মিলে ৪৯ বছর যাবত আমি ওকালতি করি, বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট। আমার রাজনৈতিক জীবনের অনেকগুলো আরো দিক আছে, সেইগুলো নাই বা বললাম। কিছুদিন যাবত আপনারা লক্ষ্য করছেন, গতকাল থেকে আমার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সন্তান স্লোগান দিয়েছে। তারা আমার উপরে বিক্ষুব্ধ হয়ে অনেকগুলো কাজ করেছে। আমি তাদেরকে দোয়া করি, তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখুক এবং তাদেরকে আল্লাহ আরো উন্নত করুক। তাদের প্রতি আমার ব্যক্তিগত হিংসা থাকার কোনো প্রশ্ন ওঠে না, কারণ আমার এই যে সন্তান বাম দিকে দাঁড়িয়ে আছে, সে আমার সবচেয়ে ছোট সন্তান। তার নাম অভিক রহমান, সে এখন ব্যারিস্টার। আমার স্ত্রী দাঁড়িয়ে আছেন আমার ডান দিকে, উনার বয়সও কিন্তু ৬৫ বছর যদিও, এবং উনিও সিনিয়র অ্যাডভোকেট লয়ার এখানে। গতকালকে আমি হঠাৎ করে বিকাল ৫টায় আমি জানতে পারলাম আমার নামে আমার দলের পক্ষ থেকে একটা শোকজ নোটিশ হয়েছে। কিন্তু নোটিশটা আমি মানুষের কাছে শুনলেও রাত্র ৯টায় নিজের হাতে পেলাম। সেই নোটিশ পেয়ে আমি যা জানতে পারলাম, আমার দল আমার কিছু কথার ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছে, কেন আমি এইসব কথা বললাম। সেই উত্তর আমি নির্দিষ্ট সময়ে আমার দলকে দিব এবং আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত যা নিবে সেটা আমি মাথা পেতে মেনে নিব। এইটা ভিন্ন ব্যাপার। কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গেই আমার বাসার সামনে, যে বাসায় আমি থাকি সেটার নাম হলো কনকর্ড, দুদকের সামনের যে ২০ তলা বিল্ডিং, এই কনকর্ডে আমি থাকি। আমি শুনলাম স্লোগান হচ্ছে কয়েকটা। আমি দেখলাম উপর থেকে ৭ থেকে ৮ জন ছেলে মেয়ে স্লোগান দিচ্ছে, খুব বিশ্রী স্লোগান, ফজলুকে হত্যা করো, ফজলুর রহমানকে গ্রেপ্তার করো, ইত্যাদি ইত্যাদি। স্লোগানের ভাষা মানে এমন কোনো অনা আর কি। ৭-৮ জন ছেলে মেয়ে, এবং তারা বাসার মধ্যে ঢুকার চেষ্টা করতেছে। আমি সেই বাসায় থাকি, ভাড়া বাসা। আমি এখন শঙ্কায় আছি যে বাসায় ভাড়া থাকি সেই মালিক আমাকে বাসায় ভাড়া থাকতে দিব কিনা। ১। ২ নম্বর হলো, আমার মূল প্রশ্নটা হলো, আমি একজন মানুষ, আমি এই দেশের জন্য যুদ্ধ করেছিলাম। আমি এই দেশে ৬১ বছর যাবৎ রাজনীতি করি। কাজে আমার এই দেশে নিশ্চিন্তে নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে। এটা আমার কনস্টিটিউশন এবং ফান্ডামেন্টাল রাইট। এই রাইট, এই অধিকারের উপরে আজকে আমি দেখছি বাধা পড়ছে, আমাকে হত্যা করতে চায়। এবং বিদেশ থেকে কিছু ইউটিউবার, বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে ২ জন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য। এবং কালকে রাত্রে বা পরশু রাত্রে দেখলাম এরা সবাই জামাতের লোক, তারা বলেছে ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। সেইগুলা তারা দূর থেকে বলছে, কিন্তু ছেলেরা একদম আমার বাসা পর্যন্ত গিয়ে যেভাবে স্লোগান দিচ্ছে, এতে করে আমি আশঙ্কা প্রকাশ করছি। শুধু আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না, কিন্তু আমি মনে করি অপমৃত্যু তো আমার প্রাপ্য না। এই দেশটার জন্য আমি যুদ্ধ করেছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কাজে আমার দেশে বাঁচার অধিকার আছে। আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই, হে বাংলাদেশের মানুষ, আমি তো আজ থেকে 54 বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম। আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দাও, তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম। তোমাদের কাছ থেকে কি আমি অপমৃত্যুটা আমার কাম্য? যদি আমার কোনো কথায় তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেফতার করো, আমাকে শাস্তি দাও। কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করে গিয়া, যেটা গত 1 বছর যাবৎ বাংলাদেশের সবচেয়ে, এই পৃথিবীতে এবং বাংলাদেশের সবচেয়ে একটা কুখ্যাত নাম মব, সেই মব জাস্টিস আমার উপরে কি চলতে পারে কিনা
এবং চলবে কিনা আমি প্রথমে বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই। হে বাংলাদেশের মানুষ, আপনারা যদি মনে করেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে নির্বিঘ্নে আমার বেঁচে থাকার অধিকার আছে, তাইলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমার জন্য আমার পক্ষে প্রতিবাদ করবেন যে ফজলুর রহমানকে নির্বিঘ্নে বাঁচতে দাও। এক। 2 নম্বর হলো দলের ব্যাপারে আমার সঙ্গে দল যে শোকজ নোটিশ করেছে, সেই শোকজ নোটিশটা খুব স্বাভাবিক। একটা দল যদি মনে করে তার কোনো রাজনৈতিক কর্মী ব্যতিক্রম কোনো কথা বা কাজ করছে, দল শোকজ করতেই পারে এবং সেই প্রশ্নের উত্তর আমি দেব। সেইটার সঙ্গে তো এই মবের কোনো সম্পর্ক নাই। কাজে আমি আপনাদেরকে বলতেছি, সবকিছু মিলিয়ে আপনাদের মাধ্যমে আমি দেশের মানুষ, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনী সবার কাছে আমি আহ্বান করতেছি, আপনারা আমার ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার এবং আমার সন্তানদের বেঁচে থাকার অধিকার, আমার স্ত্রীর বেঁচে থাকার অধিকার আপনারা দয়া করে নিশ্চিত করুন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে যে ভূমিকা নিয়েছে আমি সেই ব্যাপারে সন্তুষ্ট। আবারও বলছি, আমি সেই ব্যাপারে সন্তুষ্ট। আমার বাসা থেকে ফোন করার সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে তারা এসে অন্তত আমাকে রক্ষা করার চেষ্টা করেছে, এখনো করছে। আর এখন 5 ঘন্টা যাবত এখন এই মব আমার সামনে, সেইটা সংখ্যায় যতই হোক, বিশ্রী স্লোগান দিয়ে মব বসে রয়েছে। আমি এই কথা বাসার সামনে বসে রয়েছে, আপনারা এই কথাটাও জেনে রাখুন। আপনাদের মাধ্যমে আমি এই কথাটাই আজকে বলতে আসছি, আমার জীবনের নিরাপত্তা পাওয়ার অধিকার সাংবিধানিকভাবে আমার আছে। আর আমি সবচেয়ে বিশ্বাস করি আমার সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবে, কিন্তু সাংবিধানিকভাবে ফির দুনিয়াগতভাবে এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে আমাকে জীবন রক্ষার নিরাপত্তা দেওয়া। এই কথাটা বলার জন্য আমি আপনাদের সামনে এসেছি। আপনার কি বক্তব্য তো আমি জানি না, কি বক্তব্য তো কেউ বলে না। এইটা আমি আপনাকে বলি, এই কথাটা আমি নিশ্চিতভাবে বলবো, আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং জামাত 71-এ মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। 5ই আগস্ট ঘটার পরে আমি খুব সুস্পষ্টভাবে বলেছি, জামাত যদি সঠিক পথে চলে, 54 বছর আগের কথা বাদ দিয়ে যদি তারা বাংলাদেশের মানুষের কাছে যদি বলে যে আমাদের পূর্বপুরুষরা যা করে গেছে সেগুলো আমরা সব ভুলে গেছি, আমরা নতুনভাবে আমরা রাজনীতি করব, এমন তারা যদি শরিয়া রাজনীতি করে, তাতেও আমার সেলিউট। কিন্তু ভোট পেয়ে তাদেরকে ক্ষমতা দখল করতে হবে, এই কথাটা আমি বারবার। কিন্তু যেদিন আমি দেখলাম জামাত বলেছে যে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম মুক্তিযোদ্ধা, একেবারে পত্রিকায় লেখা তাদের শিবির বলেছে এবং তারা সমর্থন করেছে, তারা মাপ চাও। এবং যেদিন জামাত বলেছে যে 71 সনের মুক্তিযুদ্ধ ছিল ভাইয়ে ভাইয়ে গন্ডগোল এবং এইটা একটা চক্রান্তকারী দেশ এই গন্ডগোলটা লাগাইছে, সেই দিন থেকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার পবিত্র দায়িত্ব মনে করছি জামাতের এই মুক্তিযুদ্ধ বিরোধী কথার বিরুদ্ধে নীতিকে অবস্থানে নেওয়া। এবং সেই অবস্থানে থেকে আমি কথা বলছি, সেই অবস্থানে থেকে কথা বলে জামাত যদি আমার কথার উত্তর দিতে পারে, আমি তাদেরকে বারবার চ্যালেঞ্জ করছি, আসেন। আমি তো আমিরকেও চ্যালেঞ্জ করছি, আসেন আপনারা বসি, আপনারা কোন মুক্তিযুদ্ধের ব্যাপারে কি বলতে চান। আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না, মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না। আমি যেভাবে বুঝি সেইভাবে কথা বলবো। যদি কোনো অন্যায় কথা বলি তারা আমার নামে মামলা করবে, আমি জেলখানায় দেব, কথাটা খুব ক্লিয়ার। কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ বা আমি কোনো আপোষ করব না। না, তাদেরকে আমি কালো শক্তি বলি না, আপনারা আমাকে দেখান তাইলে আমি বলবো। যদি কেউ প্রমাণ দিতে পারেন তারা কালো শক্তি, তাইলে আমি, যদি তারা আমার সামনে আসে, আমি বলবো ইয়েস আই ডু এগ্রি উইথ ইউ এবং আই প্রে টু ইউ, প্লিজ পার্ডন মি, আমাকে মাফ করুন। জামাতকে কালো শক্তি বলে এটাকে 5 আগস্টে দিয়েছে জামাত, আমি এটা বলে এই উত্তর আপনি আমার সামনে পাবেন না। কোনো ভাইরাল হয় নাই, এটা ইউটিউবে অনেক কিছু করা যায়, কথাটা বুঝেন। আমার সমস্ত বক্তব্যটা আপনারা দিতে বলেন, সমস্ত বক্তব্যটা আপনারা দিতে বলেন, ওই 2 লাইন দিয়া
ওই নিষেধা হেডিং দিয়া ফজলুর রহমান বলেছে ইউনুসকে দেশ থেকে এইগুলা তো হইতেছে এই দেশে। এই বক্তব্য না আমার টোটাল বক্তব্য কোথায় কখন দিয়েছি বলেন। যদি আমি অন্যায় করে থাকি, দেশের বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে বক্তৃতা করে থাকি, আপনারা আমাকে এটা আমি দলকে উত্তর দিব, এখন দিব না। এখন আমি দলের উত্তর না। ইয়েস, আমার বক্তব্যটা সামনে আইন না আপনারা বাজান। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ হয়ে থাকে, আমাকে বুঝাইতে পারে যে এখানে আপনি ভুল কইছেন, তাইলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মাপ চাই। এটা আমার ধন্যবাদ। আমার কিন্তু পুরা বক্তব্যটা বাজাইতে হবে আমি কি কইছি পুরা। ওই একটা ইউটিউবের একটা লাইন বাজায় হবে না। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এতক্ষণ আমাকে অনেক সময় দিয়েছেন, সেই কারণে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ বন্ধুরা। এনসিপি যারা দলটা তৈরি করেছে তারা এই দেশের সূর্য সন্তান, তাদের এই দেশের বীর সন্তান, কিন্তু তাদের বয়স কম হওয়ার কারণে অনেকে বলছে এটা ন্যাশনাল চিলড্রেন পার্টি। এই শিশু সুলভ কিছু কার্যক্রমের কারণে তাদের জনপ্রিয়তা যে দিন দিন হিমালয়ের উপরে ছিল, তাদের জনপ্রিয়তা, তাদের যে সফলতা, 16 বছরের যে ফ্যাসিস্ট সরকারের পতনে তাদের যে ভূমিকা, এই জন্য দেশের জনগণ তাদের প্রতি বিশালভাবে তাদের একটা জনপ্রিয়তা ছিল। কিন্তু তাদের এই শিশুসুলভ আচরণের কারণে তাদের জনপ্রিয়তা এখন কোথায় গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। না না, বিএনপির সাথে আমাদের কোনো জোট নেই বর্তমানে। বিএনপির সাথে আমাদের যেটা আছে, বিএনপি এই দেশের অন্যতম বৃহত্তম দল। সেই দল যখন ফ্যাসিস্ট সরকার এই দেশে, জিয়া পরিবার এবং বিএনপি হচ্ছে সবথেকে নির্যাতিত দল। সেই নির্যাতিত দলের দুর্দিনে আমরা যারা তাদের সাথে রাজপথে ছিলাম, জেল খেটেছি, রিমান্ডে অকথ্য নির্যাতনের আমরা যারা শিকার হয়েছি, তারেক রহমান হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশমাতা খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। পৃথিবীতে আর একটা নেতা পাবেন না যার বাবা সব থেকে জনপ্রিয় নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন, যার মা সব থেকে জনপ্রিয় বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন, তার সুসন্তান তিনি। আমরা যারা তার দুর্দিনে ছিলাম, তিনি বলেছেন যে আমাদের সাথে যারা দুর্দিনে ছিল তাদের যদি সর্ষে পরিমাণ অবদান থাকে আমরা তার মূল্যায়ন করব এবং আগামীতে নির্বাচনী একটা জোট করার তিনি ইচ্ছা ব্যক্ত করেছেন। আপনারা জানেন আমার নির্বাচনী এলাকায়, আমার এই নির্বাচনী এলাকায় কুষ্টিয়া 2, 76 কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারায় 3 জন কেন্দ্রীয় নেতা আছে। একজনের নাম অধ্যাপক শহীদুল ইসলাম, একজনের নাম ব্যারিস্টার রাগিব চৌধুরী, একজনের নাম ফরিদা। 3 জনের নামে আল্লাহর কসম করে একটা মামলা তো দূরের কথা, জিডি তো দূরের কথা, জীবনের এই 16 বছরে একটা মামলাও করেনি। কেন মামলা হয়নি? কি জাদু তারা জানে, কি কারণে, কোন দালালি, কোন বিনিময়ে তারা এই ফ্যাসিস্ট সরকারের দালাল ছিল, এটা তারেক রহমান যাচাই বাছাই করছে। যে লিঙ্কন কেন বারবার চলে গেল, লিঙ্কন কেন বারবার রিমান্ডে গেল, অথচ আমার দল যাদেরকে রাস্তা থেকে তুলে এনে এমপি বানিয়েছে, এত বড় বড় পদ দিয়েছে, তারা কেন জেলে গেল না? কেমন দালালির কারণে, কিসের বিনিময়ে তারা ছিল না? আজকে 5ই আগস্টের পর তারা বিরাট বিরাট কথা বলছে, তারা অনেক বড় বড় কথা বলছে। ইনশাল্লাহ আমরা যারা দুর্দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে, এই যে আমি যে পোশাকটা পরে আছি, এই পোশাকটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে জাতীয় পোশাক বানানোর চেষ্টা করেছিলেন। দেখেন আমি যখন এই পোশাকটা পরি, আমি শহীদ জিয়ার আমি স্পর্শ পাই। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অন্য দল করলেও আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি একটা কথা দ্বিধাভাবে আমি বলতে চাই, এই সব কেন্দ্রীয় নেতারা আজ পর্যন্ত ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ পায়নি। ব্যারিস্টার রাগিব চৌধুরী গতবার ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল, তারপরেও সে এই নির্বাচনী এলাকায় ভোটটা পর্যন্ত দিতে আসে ভাই। আজকে তারা অনেক বড় বড় কথা বলছে। আমি কারো বিরুদ্ধে কুচ্ছারটনা করছি না, হিংসা করছি না, যা বাস্তব তাই বলছি। আপনারা জানেন দেশের প্রধানমন্ত্রী পদে
যখন শেখ হাসিনা ছিল আমি যা যা বলেছি তাই তাই এই দেশে বাস্তবায়িত হয়েছে, তাই তাই ঘটনা ঘটেছে। আমি যদি শেখ হাসিনার বিরুদ্ধে বলতে পারি, কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কেও আমি কথা বলেছি। সুতরাং আমাকে কোনো ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। যারা সুবিধাবাদী, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে এই আশায় যে সমস্ত চোর ডাকাত গুন্ডা বদমাইশ চাঁদাবাজ লুটেরা যারা উৎপেতে আছে, তাদের বিষয়ে আমি বিশ্বাস করি তারেক রহমান, দেশ নেতা তারেক রহমান সুযোগ্য নেতৃত্বে আমরা এইসব চাঁদাবাজ দখলবাজ লুটেরাদেরকে আমরা মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানের ঘোষিত বাংলাদেশ আমরা গড়ব। বাংলাদেশ বিনির্মাণে শহীদ প্রেসিডেন্ট জিয়া, দেশমাতা খালেদা জিয়ার সুসন্তান তারেক রহমানের নেতৃত্বে আমরা 31 দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে নিয়ে যাব। বিএনপির যে 232টি আসন, সেই 232টি আসনের মধ্যে বগুড়া 6 কিন্তু বিএনপি তারেক রহমান এবং 7 আসন থেকে কিন্তু চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বরাবরের মতোই নির্বাচনে অংশ নিয়েছেন। এবং দর্শক, বিএনপির যেই দুইটি আসন, সেই 2টি আসন থেকে কিন্তু আসলে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এবারে কিন্তু প্রথমবারের মতো আসলে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তিনি কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই খবরটি আসলে চূড়ান্ত হওয়ার পরে কিন্তু আসলে নেতা কর্মীরা তাদের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে কিন্তু আসলে দলীয় কার্যালয়ে জড়ো হন। এবং ইতিমধ্যে কিন্তু বিএনপির এবং অঙ্গ সংগঠনের যে নেতা কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এই যে বিএনপির যে দলীয় কার্যালয়, সেটি কিন্তু আসলে সেখানে উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবং শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলো কিন্তু তারা প্রদক্ষিণ করেছেন তাদের আনন্দ মিছিল নিয়ে। এবং এরপর পরে কিন্তু আসলে তারা এই যে তাদের যে উচ্ছ্বাস, সেটা কিন্তু দলীয় কার্যালয় হিসেবে প্রকাশ করছেন। এবং বগুড়া কিন্তু আসলে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। বগুড়া 6 বা 7 নয়, বগুড়ার যে অন্যান্য আসনগুলো আছে, এই আসনগুলোতেও কিন্তু আসলে বিপুল ভোটে বরাবরের মতোই বিএনপি জয়লাভ করে থাকে। তো এই ছিল বগুড়া থেকে নির্বাচনী হাওয়ার যে আমেজ লেগেছে সেই নিয়ে সর্বশেষ সহকর্মী দিনাজপুরে আছেন দুলাল, সেখানে চলে যাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের সদর 3 আসনে এখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মনোনয়ন দেওয়া, এখানে দিনাজপুরের কিন্তু খুশির জোয়ার এখানে বইছে। বিশেষ করে আপনার বিএনপির নেতা কর্মী এবং আপনার যারা সমর্থক রয়েছেন, তারা কিন্তু আপনার কিছুক্ষণ আগেই দিনাজপুর বিএনপির কার্যালয়ে এখানে জড়ো হয়ে তারা একটি আনন্দ এবং উৎসব মিছিল এখানে বের করেন এবং তারা দিনাজপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার এখানে আসেন। আমরা দেখছি যে এই আসনটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনে আপনার নির্বাচনী প্রচারণা এর মধ্যে 4-5 জন যারা ক্যান্ডিডেট ছিলেন তারা কিন্তু চালিয়ে আসছেন, কিন্তু বেগম খালেদা জিয়াকে এখানে মনোনয়ন দেওয়ার পরেই কিন্তু এখানকার পরিস্থিতি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু আনন্দ উল্লাস বইছে আপনার সমর্থক এবং বিএনপি যারা কর্মী রয়েছেন। আপনাকে বলে রাখি যে 1996 সালে বেগম খালেদা জিয়ার বড় বোন খুরশুজ্জামান হক চক্রধাপা কিন্তু দিনাজপুরে এমপি নির্বাচিত হন। পরিবার থেকে কিন্তু এরা নির্বাচনে আপনার করেছেন এবং তারা যেটা বলছেন যে বেগম খালেদা জিয়া এখান থেকে তারা নিরঙ্কুশ তাদেরকে বিজয় এনে দিবেন এবং তারা দিনাজপুর এই অঞ্চলের যে উন্নয়ন, শুধু না উত্তরাঞ্চলের উন্নয়নের জন্য বেগম খালেদা জিয়া আসলে আপনার অনেক লাভ হবে এবং এইখানকার মানুষ কিন্তু আপনার খুব আনন্দ উল্লাস করছেন এই বেগম খালেদা জিয়াকে এখানে মনোনয়ন দেওয়া এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেখছি এই বিএনপির কার্যালয়ে কিন্তু নেতা কর্মীরা সব আসছেন। আমি এবার চলে যাচ্ছি, ফেনীতে রয়েছেন আমাদের সহকর্মী আতিয়ার সজলের কাছে। আজ জানেন বিএনপি 237টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে এবং সেই প্রার্থী ঘোষণার মধ্যে দিয়ে ফেনীতে একটি আনন্দ উৎসব হয়ে গিয়েছে। কারণ হচ্ছে জানেন যে ফেনীতে বেগম খালেদা জিয়ার নিজ জেলা এবং এখানকার মানুষ কিন্তু একটি স্লোগান দিয়ে থাকে যে ফেনীর মেয়ে খালেদা গর্বমোদের আলাদা। এবং এই ফেনী 1 আসন থেকে তাকে যখন ঘোষণা দেওয়া হয়েছে, সেই বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস এবং আনন্দে আমরা দেখেছি শহরের মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা সহ শুরু করে সাধারণ মানুষের ভিতরে একটি ইতিবাচক সাড়া পড়েছে এবং সবাই খুশির বন্যা বয়ে যাচ্ছে। নেতাকর্মীরা বলছেন যে খালেদা জিয়া বিগত দিনে যে পরিমাণ
ত্যাগ তিতিক্ষা সহ্য করেছে গণতন্ত্রের জন্য, তাকে এই মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে তার একটি প্রতিদান দিয়েছে এবং তার শেষ জীবনে আরেকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ হয়েছে। এবং জানেন ইতিমধ্যে সে একাধিকবার 5 বারের মতো এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এবং খালেদা জিয়া সহ ফেনী 1 আসনে যেহেতু খালেদা জিয়াকে ঘোষণা করা হয়েছে, ফেনী 2 আসনে অধ্যাপক বিপি জয়নাল এবং ফেনী 3 আসনে দেওয়া হয়েছে আব্দুল আল মিন্টুকে। এই যে ঘোষণার মধ্য দিয়ে কিন্তু ফেনীতে আমরা দেখেছি সর্বস্তরের নেতাকর্মীরা যেটা বলছেন, দল যাকে মনোনয়ন দিয়েছে এবং সেই মনোনয়ন থেকে ইতিবাচকভাবে তারা মেনে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা সর্বাত্মকভাবে তাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে তারা মাঠ পর্যায়ে কাজ করবে এবং তাদের ভিতরে কোনো মতনৈক্য নেই। এবং তারা যেটা বলছেন যে বিগত সময়ে তারা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছে এবং ঠিক তেমনিভাবে কিন্তু সাধারণ মানুষকে দাঁড়ে দাঁড়ে গিয়ে এবং জাতীয়তাবাদী দলকে তারা বিজয়ী করার জন্য তাদের যে প্রার্থীগুলো ঘোষণা করেছে তাদের প্রার্থীদেরকে বিজয়ী করবে। সেই সাথে এই যে খালেদা জিয়াকে ফেনী 1-এ যে প্রার্থী ঘোষণা করা হয়েছে এটি তাদের জন্য বাড়তি পাওয়া এবং বাড়তি মনোবল বলে তারা মনে করছেন। এবং এই খালেদা জিয়ার এখানে আসা এবং তার পক্ষে এখানকার নেতাকর্মীরা আগামী নির্বাচনে প্রচার প্রচারণা চালানোর জন্য কেউ কেউ দায়িত্বশীল ব্যক্তি বলেন, সংবিধান নিয়ে কেউ যদি কোনো কথা বলে, সংবিধানের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তাহলে রাষ্ট্রদ্রোহী হবে। তাদের একটাই স্বপ্ন, নির্বাচন সামনে আসছে, নির্বাচনটা করে ক্ষমতায় যাবেন। অথচ এই যারা নির্বাচনের জন্য অস্থির তারা কিন্তু বিগত 18, 14, 18, 24 নির্বাচনে যাননি। কেন যাননি? যে লেভেল প্লেইং ফিল্ড নাই। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে কে? প্রশাসন, অর্থাৎ নির্বাচন কমিশন। এবং সেই দোহাইতে তারা নির্বাচনে যান নাই, অথচ আজকে তারা নির্বাচনে অস্থির। কারণ লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা তারা নিশ্চিত, কিন্তু সামনে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এটাকে নির্বাচন বলে না। আপনি যখন জেনে শুনে আপনার প্রতিদ্বন্দ্বী নাই বলে নির্বাচনে যাবেন, সেটা কিন্তু আপনার ইন্টেনশন। আপনি কোর্ট কাছারিতে যান, যেখানেই যান, আপনি একজন সালাম দিলেন, সালাম দিলেই শান্তি বর্ষিত হয় না, কারণ আপনার উপরে সেই রহমত নাই। আবার উল্টা দিকে আসেন, সালামের বহু কানিশমা আছে। আমাকে একজন সালাম দিচ্ছেন সকালে, আসসালামু আলাইকুম স্যার। আমি বললাম তোমার টাকা 20,000 আমি আগামী সপ্তাহে দিয়ে দিব। দিস ওয়াজ মাই রিপ্লাই। তার সালামটার মানে হচ্ছিল তাগাদা। So there are many ways to speak. কাজী আপনারা কে কি বলেন, নির্বাচন যারা চাচ্ছেন তারা গণতন্ত্রের দোহাই দিচ্ছেন না, আমার সামনে প্রতিদ্বন্দ্বী নাই তাই নির্বাচন চাচ্ছি। So whatever the form is, কেউ মাইন্ড করলে করতে পারে। কেউ কেউ বলে কতক্ষণ আমাকে জামাত, কেউ কেউ বলে কতক্ষণ আমি বিএনপি, কেউ কেউ বলে কতক্ষণ আমি এনসিপি। বাট আমি বলছি আমি বাংলাদেশ পন্থী। দেয়ার ইজ নো ওয়ে। আপনি ভারতকে গালি দেন, আপনি আমেরিকারে গালি দেন, সব সেকেন্ডারি। আমরা কি করছি, আমার বাড়িতে আমি কি করছি সেটা আগে দেখেন। এখন আসেন, ফ্যাসিজম রেখে ইউনূস সাহেব একজন রেফারি, তার কোনো রাজনৈতিক যোগ্যতা নাই, কার কোনো রাজনৈতিক দক্ষতা নাই, এটা বাংলাদেশে এমন কোন রাজনীতিবিদ নাই যিনি বলেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে তার রোল তো রেফারির মতো। উনি বসে আছেন, সংস্কার ঐক্যমত্য কমিশন বানায় বসে আছেন। সামনে যে বিজ্ঞ, মারাত্মক বিজ্ঞ রাজনীতিবিদ, পায়ের নখতে মাথার চুল পর্যন্ত তাদের অহংকারে ভরা পলিটিশিয়ান হিসেবে, তারা একত্রে বসে সমঝোতে আসতে পারে না কেন? এই দোষ কি ইউনূস সাহেবের, নাকি তাদের ব্যর্থতা? পলিটিশিয়ানরা ঐক্যমত্যে আসতে পারলে ইউনূস কে? সবাই ঐক্যমত্যে এসে যদি বলে ইউ জাস্ট গেট লস্ট, আপনাকে দরকার নাই, সেটা কি কেউ বলতে পারতেছে? তাহলে আমরা কেন তাকে শুধু ব্লেম দেই? তার টাকা মওকুফ হয়েছে, সেটা নিয়ে আমার প্রশ্ন নাই। কেউ কেউ বলে এনসিপি 100 কোটি টাকা কামাইছে। 12 মাসে যদি 100 কোটি কামায়, তাহলে 53 বছর রাজনীতিবিদরা কত কামাইছে? তার খতিয়ান কোথায়? মাত্র 12 মাসে ভাঙা দেশের মধ্যে, ভাঙা নৌকা, ভাঙা সবকিছু, তার ভিতরে যদি কেউ 600 কোটি টাকা কামায় থাকে, তাহলে 53 বছর কামাইছে কি? সেটার কৈফিয়ত কোথায়? আবার যখন আপনি নির্বাচনের জন্য পায়তারা করেন, সমস্ত ফ্যাসিস্ট ব্যবস্থা সিস্টেম একই। এই বইটাকে 17 বার সংশোধন করা হয়েছে। 17 বার সংশোধন করেই কিন্তু এটাকে একটা স্বৈরাচারী চটি বই বানানো হয়েছে। আবার কেউ কেউ বলেন সংবিধান নিয়ে হাত দেওয়া যাবে। ইয়েস, এই সংবিধান এমন ভাবে রাখছে কেউ হাত দিতে পারবেন না। এটার 142 ধারা, সবাই বাংলা ভাষায় পড়বেন। 142 ধারা, 123 এবং 7 ক খ পড়ে দেখবেন, কারো হাত দেওয়ার ক্ষমতা নাই, সবার দণ্ড হবে, মৃত্যুদণ্ড হবে।
কারণ এই সংবিধান এমনভাবে করে গেছে আপনি কোনোভাবে হাত দিতে পারবেন না, সংশোধনও করতে পারবেন না। সংশোধন করতে 2/3 মেজরিটি, তা কিভাবে? সব বলা আছে। এইবার আসেন 123 ধারায় নির্বাচনের কথা বলা আছে। আমার মনে হয় এখানে অনেক বিজ্ঞ সাংবাদিক আছেন, আপনারা সবাই জানেন যে এই বইটার ভিতরে বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন। আশা করি সবাই জানেন। সংসদ ভেঙে গেল 8ই অগাস্ট 2024, তাহলে সেই মোতাবেক নির্বাচন হওয়ার কথা 7ই নভেম্বর 2024। এরপরে নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ফেব্রুয়ারি 2026 দিল। কোন আইনে? কোন আইনে? এবং এই সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে তারপরে নির্বাচন করবেন, এই আইনটায় বলা আছে। কিন্তু ইউনূস সাহেব তো চিঠি দিচ্ছেন নির্বাচন কমিশনে, তুমি নির্বাচন করো। ইউনূস সাহেব কে? অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার বলতে এখানে কিছু বলা নাই। আমি চ্যালেঞ্জ করলাম, সবাই দেখতে পারেন। যেই সরকার কথাই বইতে বলা নাই, সে এই বইটা চালাবে কিভাবে? ভেরি সিম্পল। তা আজকে যারা নির্বাচনের প্রক্রিয়া যাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা তাদের সবার জন্য সর্বোচ্চ শাস্তি হতেও পারে যদি কখনো গণেশ উল্টায় যায়, যদি কখনো আওয়ামী লীগ আসে। এবং আপনারা আওয়ামী লীগের দেখছেন যে আওয়ামী লীগ কি করে। আজকে আওয়ামী লীগের জন্য সবাই বলতেছে, দায়িত্বশীল সাংবাদিক বহু আছে, তারাও বলে আন্তর্জাতিক মানের বিচার হইতে হবে। তারা কিন্তু জামাতের বিচার যখন হয়েছিল নীরব ছিল, আন্তর্জাতিক মানের বিচারের কথা বলে নাই। আন্তর্জাতিক মানের বিচার বলতে কিছু নাই, শতভাগ শুদ্ধ বিচার পৃথিবীর কোথাও হয় না। কারণ যিনি বিচার করেন তিনি মঙ্গল গ্রহ থেকে আসেন না, তিনি যেই সয়েলের মানুষ, তার ভিতরে যতটা পারফেকশন করা যায়। আন্তর্জাতিক মানের বিচার চাওয়ার মানে হচ্ছে আমরা এই বিচারটা চাই না। ভেরি সিম্পল। আপনারা সবাই জানেন যে কিভাবে যুদ্ধ অপরাধীদের শাস্তি দিছিল, মৃত্যুদণ্ড দিছিল। শাহবাগ মোড়ে চিৎকার করার পরে আইনটাকে সংশোধন করে, ওই দিন সংশোধন করে পিছে ফেক দিছে। সেই নজিরও বাংলাদেশে আছে। তো সেই ফ্যাসিজমের সমস্ত সিস্টেম ওই বইটা রয়ে গেছে। আর এই যে নির্বাচনটা দিতেছেন নির্বাচন কমিশন, সে বেআইনি ভাবে দিচ্ছেন। তাকে নির্বাচন দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, অন্তর্বর্তী সংবিধান মোতাবেক নির্বাচন দিচ্ছেন উনি। কারণ ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার। কেউ কেউ প্রশ্ন করেন তাহলে এই সংবিধানটা কোথায়? এই সংবিধানটা অলিখিত। ইউনূস সাহেব যা করতেছেন এইটাই সংবিধান। এবং যারা 5ই আগস্ট একটা জুলাই ঘোষণাপত্র করছেন, তাদেরকে আমি বলবো আপনারা সেটা সংশোধন করেন, পরিশুদ্ধ করেন। সেই সংশোধনে ইউনূস সাহেবের মেয়াদ দিয়ে দেন যে 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত তার মেয়াদ। এর ভিতরে উনি নতুন নির্বাচন কমিশন গঠন করবেন এবং নির্বাচন দিয়ে যাবেন। তাইলে বৈধতা পাবেন। আপনি লেখা রাখতে পারেন, কেউ বৈধতা পাবেন না। আপনি সংসদ পর্যন্ত যাওয়ার প্রক্রিয়া কি? আর এই সংস্কার নিয়ে যে কথা বলা হচ্ছে, বুলশিট, কিছুই হবে না। কেন হবে না? এটা অনুমোদন হবে কবে? আগামী সংসদ হওয়ার পর 2 বছরের মধ্যে। কন্যার সাথে দেখা নাই, বিয়া শুক্রবার। আপনি কিভাবে করবেন? ওই পর্যন্ত যান, তারপর কিন্তু 2 বছর টাইম পাবেন। আর আজকে যারা নোট অফ ডিসেন্ট দিয়ে যাচ্ছেন, তারাই যদি ক্ষমতায় যান, গিয়ে বলবেন আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েই আসছি। আর আজকে যারা সংস্কার কমিশনে যাচ্ছে, বাংলাদেশে যদি তাদের অনেক 3টা দল ছাড়া বা 4টা দল ছাড়া বাকিদেরকে যদি 2 কোটি টাকা দিয়ে বলেন তুমি 20,000 লোক জড়ো করো, ইনশাআল্লাহ তাআলা 200 লোক আনতে পারবে না। দে আর রিপ্রেজেন্টিং বাংলাদেশ। এবং টোটাল যারা আপনার নির্বাচন কমিশন বা ঐকমত্য কমিশনে যায়, তারা কতজন? সর্বোচ্চ 40-45 জন। এরা মোট জনসংখ্যার আওয়ামী লীগও নাই, মোট জনসংখ্যার হার্ডলি 40% রিপ্রেজেন্ট করে। তো বাকি 60%-এর প্রতিনিধি কোথায়? ইউ আর নোবডি টু চেঞ্জ দ্য নেশন অর সংস্কার, এই মাত্র এই কয়জন লোকে। সুতরাং এটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন নির্বাচন কমিশন নির্বাচন করছেন, সেটার বৈধতা জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে দিবেন। আর একটা কথা বলি, এটা একটা রাষ্ট্র, এটা কোনো সমিতি বা ক্লাব না। যা আপনারা জানেন, এখানে অনেক সাংবাদিকও আছেন, অনেক আইনজীবী আছেন। আমার ডান পাশে একটা পার্টির প্রধান আছেন, একজন আইনজীবী। ওনারা জানেন যে স্কুল কমিটির যদি নিয়মের কোনো ব্যত্যয় ঘটে তাহলে রিট হয়। এরকম বহু সমিতি নিয়েও রিট হয় একটু ব্যত্যয় ঘটলে। আর সেখানে সংবিধান আপনাকে বইলে দিছে যে সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন করবেন। সেই মেয়াদ তো শেষই হয়েছে 7ই নভেম্বরের মধ্যে। ইন এডিশন যিনি এখন বর্তমান নির্বাচন কমিশন, ওনার নিয়োগই হয়েছে ওই মেয়াদ পার হওয়ার পর 21 নভেম্বর 2024-এ। ওনার পরিণতি কিন্তু নুরুল হুদার মতো হবে ভবিষ্যতে। দেশটা কোনো সমিতি বা ক্লাব নয়, এটা একটা রাষ্ট্র, এটা তামাশা নয়। আজকে যারা বিজ্ঞজন, আমি মেহেরবানি করব এই কথাগুলো আপনি উঠাইয়ে দিয়েন, অন্তত পত্রিকায় উঠান। এটা রাষ্ট্র, এটা কোনো সমিতি বা ক্লাব নয়।
ইউক্রেন কি অবশেষে রাশিয়ার সামরিক চাপের সামনে ভেঙে পড়তে বসেছে? রাশিয়ার বিশাল বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তীব্র সৈন্য সংকটে রয়েছে ইউক্রেন। সামনের সারির সেনারা বলছে প্রতিরক্ষা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে যুদ্ধ কতটা এগিয়ে নিতে পারবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি? কি হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ? এসব প্রশ্নের উত্তরই খুঁজে বের করব এবারের ইনসাইড স্টোরিতে। আপনাদের সাথে আছি আমি আফরিদা ইফরাত। ভস্ক ও মিনরোগ্রাদ এই দুই শহর এখন তীব্র লড়াইয়ের কেন্দ্র। প্রতিটি ভবন, প্রতিটি ব্লক, প্রতিটি রাস্তা কখনো ইউক্রেনের, কয়েক ঘন্টা পর রাশিয়ার। বারবার হাত বদল হচ্ছে। প্রশ্ন হলো, এমন কি কৌশলগত গুরুত্ব রয়েছে যে রাশিয়া এখানে প্রায় 1.5 লাখ সৈন্য মোতায়েন করেছে? এই বিপুল সংখ্যা কি অন্য ফ্রন্টগুলোকে দুর্বল করে দিচ্ছে? পোক্রোভস্কের উপকণ্ঠে ইউক্রেনের 68তম ইয়াগার ব্রিগেডের ড্রোন ইউনিটের এক কমান্ডার জানান, একটি ভবন তাদের, পাশেরটি শত্রু। কিছুক্ষণ পর আবার উল্টো। এমন ব্লক টু ব্লক যুদ্ধ প্রতিরক্ষা কতক্ষণ ধরে রাখতে পারবে সেটাই বড় প্রশ্ন। এদিকে ইউক্রেনীয় সৈন্যরা স্বীকার করছে প্রতিরক্ষা দুর্বল হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে তারা পোক্রোভস্কের কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছে। কিন্তু কেন্দ্র দখল মানেই কি পুরো শহর দখল, নাকি এটি সাময়িক অগ্রগতি? ইউক্রেনের সেনাপ্রধান অলেকজান্ডার সিরস্কি জানান, রুশ বিশেষ বাহিনী স্পেৎসনাস ইউক্রেনীয় মর্টার টিম ও ড্রোন অপারেটরদের শনাক্ত করে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে, যাতে রুশ বাহিনীর অগ্রগতি বাধাহীন হয়। তাহলে কি ইউক্রেনের প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা এখন আগের তুলনায় বেশি ঝুঁকিতে? একই সময় মিনরোগ্রাদে রুশ সেনারা পূর্ব ও উত্তর দিক থেকে চাপ বাড়াচ্ছে। দুই শহরই এখন উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে ঘিরে ফেলা। উন্মুক্ত পথ কেবল পশ্চিমে। প্রশ্ন হলো, এই একটি পথ কি সরবরাহ ধরে রাখার জন্য যথেষ্ট, নাকি শিগগিরই সেটিও বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে? রাশিয়া দাবি করছে এই দুই শহরের আত্মসমর্পণ সময়ের ব্যাপার মাত্র। কিন্তু সেনাপ্রধান সিরস্কির বক্তব্য ভিন্ন। তার ভাষ্য, ইউক্রেন সক্রিয় প্রতিরক্ষা চালাচ্ছে এবং প্রতি ইঞ্চি জমির জন্য রাশিয়াকে দিতে হচ্ছে বড় মূল্য। প্রশ্ন হচ্ছে, কোন বক্তব্য আসলে বাস্তব? ইউক্রেনের পুরো পূর্বাঞ্চল কি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? ইতোমধ্যে জানা গেছে জাপোরিজিয়ার 75% এলাকা এখন রাশিয়ার দখলে। বিশ্লেষকেরা বলছেন বাকি অংশটুকু যে কোনো মুহূর্তে কিয়েভ হারাতে পারে। তাহলে কি রাশিয়ার কাছে ধীরে ধীরে পরাজিত হচ্ছে ইউক্রেন, নাকি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কোনো ভিন্ন কৌশল অনুসরণ করছেন? চলুন জানা যাক। ইউক্রেনীয় বাহিনী শেষ শক্তি দিয়ে পোক্রোভস্ক শহরটি ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু শহরটিকে ইতোমধ্যে 3 দিক থেকে ঘিরে ফেলেছে রাশিয়ার সেনারা। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহর দখলে নিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় 1.5 লাখ সৈন্য সেখানে পাঠিয়েছেন। পোক্রোভস্কে ইউক্রেনীয় সেনাদের অবস্থাকে অত্যন্ত নাজুক বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি জানান, শহরটি ছাড়ার সিদ্ধান্ত সম্পূর্ণই সামরিক কমান্ডারদের হাতে। এই ধ্বংসপ্রাপ্ত শহরটির জন্য আমাদের কোনো সৈন্যকে মরতে বাধ্য করা হচ্ছে না। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের মানুষ। এদিকে দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়ার দিকেও দ্রুত অগ্রসর হচ্ছে রাশিয়ার বাহিনী। মস্কোর দাবি, এই শহরের 75% এখন তাদের নিয়ন্ত্রণে। পাশাপাশি আরও 2টি এলাকা দখলের কথাও জানিয়েছে রাশিয়া। প্রশ্ন হলো, রাশিয়াকে এখন কিভাবে ঠেকাবে ইউক্রেন? রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ফ্রান্সে ছুটেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দীর্ঘমেয়াদে ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ফ্রান্সের কাছ থেকে নতুন অস্ত্র সহায়তা চেয়েছেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো থেকেও একই ধরনের সহায়তা পেলেও যুদ্ধক্ষেত্রে বড় কোনো অগ্রগতি আনতে পারেনি কিয়েভ। বরং রাশিয়ার কাছে হারাতে হয়েছে দেশের প্রায় 19% এলাকা। এমন পরিস্থিতিতে এবার নতুন করে ফ্রান্সের কাছে কোন অস্ত্র পেতে চলেছে ইউক্রেন? চলুন জানা যাক। রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষার ঢাল গড়তে ফ্রান্স ইউক্রেনকে 100টি রাফায়েল যুদ্ধ বিমান দেওয়ার পরিকল্পনা করেছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইতোমধ্যে চুক্তিও সম্পন্ন হয়েছে। জেলেনস্কির ভাষায়, এটি হবে সর্বশ্রেষ্ঠ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিশ্বসেরা বিমান বাহিনীগুলোর একটি। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তবে প্রশ্ন হলো, ইউক্রেন কবে হাতে পাবে এসব বিমান?
ফ্রান্সের সঙ্গে ইউক্রেনের চুক্তিটি 10 বছর মেয়াদী, অর্থাৎ আগামী 1 দশকে ধাপে ধাপে এই 100টি রাফায়েল ইউক্রেনের বাহিনীতে যুক্ত করবে প্যারিস। ম্যাক্রো বলেন, ইউক্রেনকে শক্তিশালী করতে এই যুদ্ধবিমান প্রয়োজন এবং ফ্রান্স তা সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। প্রশ্ন হচ্ছে, শুধুই কি যুদ্ধ বিমান দিয়ে রাশিয়াকে দমাতে পারবে ইউক্রেন? ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিজিয়ায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া, আর এসব প্রতিরোধে ইউক্রেনের কাছে নেই পর্যাপ্ত এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ায় পাল্টা আক্রমণের জন্য প্রয়োজনীয় ড্রোনের সংখ্যাও তুলনামূলকভাবে খুবই কম। ফ্রান্সের সঙ্গে 10 বছর মেয়াদী এই চুক্তিতে তাই শুধু রাফায়েল নয়, ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য সামরিক সরঞ্জামও দেবে প্যারিস। প্রশ্ন এখন একটাই, ফ্রান্সের এই সহায়তা কি ইউক্রেনকে আবারও যুদ্ধের মাঠে ফিরিয়ে আনতে পারবে, বদলে দিতে পারবে বর্তমান? ভারত বধের স্বাদ পেল বাংলাদেশ। ফুটবলের পর এবারে ক্রিকেটে এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালের প্রতাপশালী বৈভব সূর্যবংশীদের সুপার ওভারে হারিয়ে ফাইনালের টিকিট কাটল আকবর আলীর বাংলাদেশ। প্রথমে ব্যাট করে 6 উইকেটে 194 রান তোলে বাংলাদেশ এ দল। ভারতও সমান স্কোর করলে সুপার ওভারে গড়ায় ম্যাচ। সেখানেই জমা ছিল বাকি নাটকীয়তা। করজোড়ে হয়তো সৃষ্টিকর্তাকেই স্মরণ করলেন আকবর আলী। কয়েক মুহূর্ত আগেই তিনি জানতে পেরেছেন কি ভীষণ চাপের মুহূর্ত পার করে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে উঠে গেছে তারা, এবং সেটা সেমিফাইনালের মহারণে ভারতকে হারিয়ে, এবং তা সুপার ওভারে। সুপার ওভারের অভিজ্ঞতায় তো ভারতীয়দেরই এগিয়ে থাকার কথা। ওদের দলের বেশ কজন তো হরদম আইপিএল খেলেন, কিন্তু প্রথমে ব্যাট করতে নামা জিতেশ শর্মা রিপন মন্ডলের একটা ইয়র্কার বল হিট করতে গিয়ে হয়ে গেলেন বোল্ড। নাটকীয়তার আরও বাকি, কারণ পরের বলেই আশুতোষ শর্মা ক্যাচ তুলে দিলেন জাওয়াদ আবরারের হাতে। সুপার ওভারে 0 রানে অল আউট ভারত। মাত্র 1 রানের টার্গেট, তার জন্যই কি স্নায়ুতে ঢিল দিল বাংলাদেশ? স্ট্রাইক নিলেন ইয়াসির আলী রাব্বি। প্রথম বলেই অপ্রয়োজনীয় শট তুলে দিলেন বাউন্ডারি লাইনের ওপরে। রোপের প্রায় উপরে উঠে ক্যাচটা কনফার্ম করলেন রমনদীপ সিং। বুকের ভেতর দুরু দুরু ভয়, তীরে এসে তরি ডোবার নাটকটা কি ফের মঞ্চস্থ হয়? তারপরেই উইকেটে নামেন ক্যাপ্টেন আকবর আলী। অবশ্য কোনো বৈধ বল ফেসই করতে হয়নি তাকে। সুয়েশ শর্মা দিলেন ওয়াইড, আর আকবর কৃতজ্ঞতা জানালেন সৃষ্টিকর্তাকে। ম্যাচটা অবশ্য এ পর্যন্ত আসারই কথা ছিল না। 195 রানের টার্গেট চেস করা সহজ হয়নি ভারতের জন্য। শেষ ওভারে যখন টিম ইন্ডিয়া এ দলের দরকার ছিল 16 রান, রাকিবুল হাসানের করা ওই ওভারে প্রথম বলেই শর্টে একবার ক্যাচ ড্রপ হয়, একটা ছক্কা হজমের পর বাউন্ডারিতে আরেকটা ক্যাচ মিস। তবুও শেষ বলে লাগতো 4। সেখানে একটা রান আউট মিস করে টাইগাররা। রানিং বিটুইন দ্য উইকেটের 3 রান নিয়ে ম্যাচ টাই করে ফেলে ভারতীয়রা। কপাল ভালো, সুপার ওভার থ্রিলার ওরা জিততে পেরেছে বলে। এই ইনিংসে হার্ড হিটার ক্যালিবার দিয়ে নজর কাড়া বৈভব সূর্যবংশীকে 38 রানেই বেঁধে ফেলতে পেরেছিল টাইগাররা। যদিও ওই রান তিনি করেছিলেন মাত্র 15 বল খরচায়, আর ওপেনার প্রিন্স আরিয়া 23 বলে করেছেন দলের হয়ে সর্বোচ্চ 44। এর আগে ম্যাচের শুরু থেকেই অ্যাটাকিং মুডে ছিল টাইগার ব্যাটাররা। হাবিবুর রহমান সোহানের 46 বলে 65 আর জিসান আলমের 26 ভালো শুরু এনে দেয় বাংলাদেশ এ দলকে। শেষ দিকে মেহরবের অপরাজিত 48 রানের ফিনিশিং টাচ, সেই সুবাদে বাংলাদেশ পেয়ে যায় 194 রানের ফাইটিং টোটাল, যেটাকে পুঁজি করেই শেষ পর্যন্ত ভারতকে সুপার ওভারে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালের টিকিট নিশ্চিত করল আকবর আলীর দল। কাতারের দোহার মতো মিরপুর থেকেও সুখবর। তৃতীয় দিনে এসেও ম্যাচের দখল থাকলো বাংলাদেশের কাছে। আগের দিন 5 উইকেটে করা 98 রানকে 265 পর্যন্ত নিয়ে যেতে পেরেছে আইরিশ ব্যাটাররা। নিজেদের দ্বিতীয় ইনিংসে 2 ওপেনারের 100 রানের জুটি সুবাদে 367 রানের লিড নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। ঢাকাবাসী বাকিদের তুলনায় খোলা ময়দান ভূমিকম্পের সময়টাই ক্রিকেটারদের জন্য তুলনামূলক নিরাপদ। তবুও আতঙ্কিত মুশফিক শান্তরা, নিজেদের পরিবারের জন্য চিন্তিত। তাই তো মিরপুর টেস্ট বন্ধ। তখন পর্যন্ত আছে সব ঠিকঠাক। নিশ্চিত হওয়া গেলে প্রায় মিনিট 3 পর ফের খেলা শুরু হয়। ভূমিকম্পের বিপদ কাটিয়ে ওঠা গেলেও আইরিশ ব্যাটাররা নিজেদের বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি খুব একটা। আগের দিন অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করা টাকার ও ডোয়েনি শেষ পর্যন্ত গড়েছিলেন 56 রানের জুটি। ডোয়েনিকে অবশ্য এবাদত হোসেনের বলে একবার জীবন দিয়েছেন মাহমুদুল হাসান জয়।
দিনটা অবশ্য আর পার করে দিতে পারেননি জয়। ইনিংসের 32তম ওভারে প্রথম বলে গ্যাভিন হোয়ের বলে এলবিডব্লিউ হয়েছেন তিনি। তবে মুমিনুলকে সাথে নিয়ে তৃতীয় দিনের শেষ পর্যন্ত ব্যাট করেছেন সাদমান। টাইগার ওপেনার 69 রানে অপরাজিত আছেন। মুমিনুল চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন সাথে করে আগের 19 রান নিয়ে, আর বাংলাদেশের লিড 367। টেস্টে 246 শিকার, আয়ারল্যান্ডের বিপক্ষে 4 উইকেট শিকার করে সাকিবের পাশে এখন তাইজুল ইসলামের নাম, তাও 20টা ইনিংস কম বোলিং করে। 1 উইকেট পেলেই হবেন টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী। যেভাবে ছুটছেন, কোথায় থামতে চান তাইজুল জানিয়েছেন টেস্টে তার বড় স্বপ্নের কথা। বুঝি নাই, বাট আপনার একটা সময় ওই যে মেবি মিডিয়া বক্স এবং যে জায়গাতে কাজ ছিল ওই মানে একটা শব্দ আসছে, তারপরে একটা মানে শারীরিকভাবে একটা ফিল বোঝা গেছে আর কি। তো ওই সময়টা আর কি একটু আতঙ্ক কাজ করছে আর কি। সকাল সকাল একটা ভূমিকম্পে রীতিমতো কেঁপে উঠেছিল পুরো বাংলাদেশ। ঠিক ওই সময়টায় আইরিশদের বিপক্ষে বোলিংয়ে ছিল টাইগাররা। ঠিক মাঠে থাকা অবস্থায় তাইজুল ইসলাম সেই কম্পনটা, অর্থাৎ ভূমিকম্পের কম্পনটা বুঝতে না পারলেও তার স্পিন ঘূর্ণিতে যে কম্পনটা তৈরি হয়েছে সেটা কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল আইরিশ ব্যাটাররা। ঠিক এই দিনটাতেই তাইজুল ইসলাম 4টা উইকেট নিয়ে সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেছেন এবং টেস্টে এখন সাকিব আল হাসান আর তাইজুল ইসলাম কিন্তু সমান সমান। না, আসলে প্রত্যেকটা প্লেয়ারই একটা এম থাকে যে আমি ন্যাশনাল টিমে খেলবো, ফার্স্ট এম এটা থাকে। বাট ন্যাশনাল টিমে খেলার পরে আমি কত দূর যাব হয়তো বা অনেকজনের গোল থাকে। তো আমি বেসিক্যালি পার্সোনালি এরকম কোনো গোল ছিল না যে আমি এইখানে শেষ করব বা এই পর্যন্ত যাব। ট্রাই করব আমি যত দূর যাইতে পারি আর কি আমার ক্যারিয়ারের শেষ পর্যন্ত। সালাউদ্দিন তো হেড কোচ নয়, তবুও তাকে নিয়ে কেন এত সমালোচনা? সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ফিল সিমন্সের কার্যকলাপ নিয়েও প্রশ্ন তুলেছেন। তার মতে বোর্ডে পদত্যাগপত্র দেয়া সালাউদ্দিনকে বুঝিয়ে জাতীয় দলের সঙ্গে রেখে দিতে পারলে দেশেরই লাভ। শেখানো তার পেশা, নেশা বললেও ভুল হবে না। ব্যাটার কিংবা বোলারদের দিনভর দীক্ষা দিয়েও ক্লান্ত হন না। বাংলার ক্রিকেটারদের কাছে কোচ সালাউদ্দিন আপন, কমফোর্ট জোন, ভালোভাবেই বুঝতে পারেন সবার মন। অথচ সপ্তাহ দুয়েক আগে হঠাৎ করেই সিদ্ধান্ত নেন জাতীয় দলের সঙ্গে আর থাকছেন না। আয়ারল্যান্ড সিরিজের পরেই বিদায় নিচ্ছেন। গুঞ্জন আছে বিসিবি চাওয়াতে পদত্যাগপত্র প্রত্যাহার করে চাকুরিটা চালিয়ে যেতে পারেন সালাউদ্দিন। জাতীয় দলের কোচিং সেটআপে সালাউদ্দিন থাকলে দেশেরই লাভ, বিশ্বাস সাবেক অধিনায়ক ও ঘরোয়া ক্রিকেটের আরেক সফল কোচ খালেদ মাহমুদ সুজনের। সালাউদ্দিন রিজাইন কেন করেছে তার বলতে পারবো না আমি, বাট আমার মনে হয় যে ওকে দরকার আছে বাংলাদেশ টিমে। এই যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোচ বাংলাদেশের। বিসিবির কি উচিত সালাউদ্দিনের সঙ্গে বসা বা তাকে বোঝানো যে তাকে ন্যাশনাল টিমে এখন দরকার? ডেফিনেটলি আমার মনে হয় দেখেন এইভাবে যদি একটা কোচ যায় 3 বছরের চুক্তিতে গেল, 1 বছর পর আপনি তাকে রাখলেন না বা সে বের হয়ে গেল, এটা তো আমাদের জন্য খুব গুড প্র্যাকটিস না। যদি সালাউদ্দিনকে নেন, সালাউদ্দিনকে সময় দেন, ঠিক আছে, ওকে ট্রাস্ট করেই তো বিসিবি নিচ্ছে না, তো ওকে বিশ্বাসটা তো অবশ্যই থাকা বসা উচিত। সালাউদ্দিনের যেগুলো মনে খারাপ থাকে সেটাও সালাউদ্দিন সলভ করুক, আমি মানে কথা বলে বিসিবির সাথে ঠিক করতে পারবে। ভুল বোঝাবুঝিটাই সবচেয়ে বড় কথা, অবসান করাটাই সবচেয়ে বড়। আজকে যদি আশরাফুল একটা সিরিজ আজকে ভালো হচ্ছে বলে ওর নামে কথা হচ্ছে না, যদি খাদনা কাছতে আজকে আয়ারল্যান্ডের সাথে আমরা ভালো রাখা হতো, তো আশরাফুলকে তো আপনি সিরিজ পরে বের করে দিতে হতো আবার। সুতরাং আমার মনে হয় যে একটা কোচ যখনই যায় এত ইজি না একটা জিনিস চেঞ্জ করা, একটা ড্রেসিং রুম কালচার চেঞ্জ করা, একটা ব্যাটিং গ্রুপকে চেঞ্জ করা এত ইজি না, সময় লাগে না। এটা তো আর মানে এমন না যে আপনি ঘর বাড়ি বানানোর মতন সিমেন্ট দিলেন, ইট দিলেন, হয়ে গেল, ঘর বানানো হয়ে গেল, এটা তো এরকম না, সময় লাগে সব কিছুতে। সুতরাং ওইটাই সময়টা তো আপনি আশরাফুলকে দেওয়া উচিত, সালাউদ্দিনকে সবাইকে যাকেই নেবেন তাকেই দেওয়া উচিত আমার। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি হিসাবে 700 উইকেটের মাইলফলক ছুঁবেন তাইজুল ইসলাম। দরকার আর মাত্র 1 উইকেট। এর আগে এই কীর্তি করেছিলেন সাকিব আল হাসান। প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। আজ 22শে নভেম্বর 2025 এই মুহূর্তের পাওয়া মারাত্মক সতর্ক বার্তা। বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার। আগামী 25-26 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরের এদিকে ইন্দোনেশিয়া উপকূল এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি একটি শক্তিশালী গভীর
গভীর নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে, যা পরবর্তী 3 থেকে 4 দিনের মধ্যে তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপান্তরিত হবে, যার শক্তি প্রায় এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ 2019 সালের যে সাইক্লোন ফনির মতো হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানা যাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেলের পূর্বাভাস প্রদানকারী মানচিত্র থেকে। তো এই সংক্রান্ত খবর প্রিয় দর্শক বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন এবং যদি আপনি নতুন হন চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের তীব্র যে সতর্ক বার্তা একটি পাওয়া যাচ্ছে 24শে নভেম্বরের মধ্যে ইন্দোনেশিয়া উপকূলের বান্দা এর আশেপাশে 24-25 নভেম্বরের মধ্যেই দেখা যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ একটি তৈরি হয়ে যাচ্ছে। নিম্নচাপটি 25 তারিখের মধ্যে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং 26 তারিখ সকালের মধ্যেই দেখা যাচ্ছে এটি শক্তি আরও বৃদ্ধি করছে এবং আশেপাশের যে বায়ু প্রবাহের গতিবেগ প্রায় 80 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা আকারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 26শে নভেম্বরের মধ্যে এর কেন্দ্রীয় চাপ 1000 হেক্টোপাস্কালের নিচে নেমে যাচ্ছে, যার কারণে বলা যেতে পারে এটি কিন্তু গভীর নিম্নচাপ থেকে সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং এর আশেপাশের যে বায়ু প্রবাহের সর্বোচ্চ গতিবেগ 100 কিলোমিটারের কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 27শে নভেম্বরের মধ্যে এর শক্তি আরও মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং এর কেন্দ্রীয় চাপ অনেকটাই নিচে নেমে গিয়ে এটি কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপান্তরিত হয়ে যাবে 27শে নভেম্বরের মধ্যে মধ্য বঙ্গোপসাগরের আশেপাশে এটি অবস্থান করবে। 28শে নভেম্বরের মধ্যে দেখা যাচ্ছে 28শে নভেম্বর সকালের মধ্যেই এর শক্তি মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপান্তরিত হয়ে যাচ্ছে। সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম সেনিয়ার হিসেবে এটি তখন দক্ষিণ বঙ্গোপসাগরের আশেপাশে অর্থাৎ এদিকে অন্ধ্র উপকূল এবং কর্ণাটক উপকূলের কাছাকাছি অবস্থান করবে। তার পরবর্তী সময়ে 28 তারিখ দিনের বেলাতে এর গতিপথ যা দেখা যাচ্ছে এটি সরাসরি উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে এবং 28শে নভেম্বরের সারাদিনের মধ্যে এর কেন্দ্রীয় যে চাপ সেটি আরও কমে যাবে এবং এটি তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে যাবে, এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হয়ে যেতে পারে 28শে নভেম্বরের মধ্যে। এবং 29শে নভেম্বর দেখা যাচ্ছে এর শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে। 29শে নভেম্বর সারাদিনের মধ্যে এর তীব্রতা এতটাই বৃদ্ধি পাবে যে এর গতিবেগ বায়ু প্রবাহের গতিবেগ এর সঙ্গে জড়িত বায়ু প্রবাহ তার গতিবেগ কিন্তু 150 কিলোমিটার প্রতি ঘন্টা বা তারও বেশি দমকা আকারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 29শে নভেম্বরের মধ্যে শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে এবং কোনো জায়গায় বায়ু প্রবাহের গতিবেগ 160 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে দমকা বায়ু প্রবাহ। এবং 30শে নভেম্বর এর কেন্দ্রীয় চাপ আরও অনেকটাই নিচে নেমে যাবে এবং তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা। এটি কিন্তু যে 2019-এর যে সাইক্লোন ছিল সাইক্লোন ফনি তার মতোই শক্তিশালী হওয়ার পথে এবং 30শে নভেম্বর এর শক্তি মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে এর কেন্দ্রীয় চাপ 966 হেক্টোপাস্কালে রূপান্তরিত হবে এবং প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা বায়ু প্রবাহের শক্তি নিয়ে এটি স্থলভাগে আঘাত করতে যাচ্ছে এবং স্থলভাগে আঘাত যখন করবে তখন এর অবস্থান থাকবে অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলে সরাসরি এটি ধাক্কা দেবে। তবে সবথেকে বিপজ্জনক ব্যাপার যেটা দেখা যাচ্ছে এটি উড়িষ্যা উপকূলে ধাক্কা দেওয়ার পর এর শক্তি কমবে না এবং 1 ডিসেম্বর থেকে শুরু করে 2রা ডিসেম্বর পর্যন্ত এটি উপকূল ঘেঁষা অঞ্চল দিয়ে এটি ধীরে ধীরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে এবং ঘূর্ণিঝড় আকারেই এটি 2রা নভেম্বর এসে সরাসরি বাংলাদেশ উপকূলে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এসে সরাসরি ধাক্কা দেবে। স্থলভাগে থাকার কারণে কিছুটা শক্তি কমলেও এর বায়ু প্রবাহের তীব্রতা 80 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অনেক জায়গাতেই থাকবে বলে আপাতত খবর পাওয়া যাচ্ছে এবং 2রা নভেম্বর এটি বাংলাদেশকে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করবে। উত্তর বঙ্গোপসাগর 1 তারিখ থেকে শুরু করে 3 তারিখ পর্যন্ত মারাত্মকভাবে উত্তাল অবস্থায় থাকবে
থাকবে এবং বৃষ্টিপাত এর সঙ্গে জড়িত যে বৃষ্টিপাত রয়েছে তারও কিন্তু যে অবস্থা সেটি কিন্তু মারাত্মক হতে পারে। তো 26শে নভেম্বর থেকে আমরা যদি একটানা দেখি তাহলে কিরকম বৃষ্টিপাতের প্রভাব থাকতে পারে সেটাও আমরা দেখে নেব। 26শে নভেম্বর থেকে এর গতিপথ যদি আমরা ট্র্যাক করি তাহলে দেখা যাচ্ছে এটি 30শে নভেম্বর যখন স্থলভাগে গিয়ে আঘাত করছে সেই সময়ের এর সঙ্গে জড়িত বৃষ্টিপাতের যে পরিমাণ সেটি কিন্তু মারাত্মক আকার থাকবে। কোনো কোনো জায়গায় একই সাথে 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত 1 ঘন্টার মধ্যেই হতে পারে কোনো কোনো জায়গায়। এবং 2 তারিখের পর থেকে এটি যখন স্থলভাগে আঘাত করবে করে এটি যখন সরাসরি বাংলাদেশে এসে আঘাত করছে 2রা ডিসেম্বর, সেই সময়ে এর চারিদিকে বৃষ্টিপাতের যে পরিমাণ থাকতে পারে সেটি কিন্তু অনেকটাই বেশি এবং কতটা হতে পারে সেটা আমরা অনুমান করব। মোটামুটি এর সঙ্গে জড়িত বৃষ্টিপাত 26 থেকে 65 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো জায়গায় একই সাথে। এবং 2রা ডিসেম্বর থেকে শুরু করে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ঘূর্ণিঝড় সেনিয়ার সরাসরি বাংলাদেশে আঘাত করবে বলেই জানা যাচ্ছে। প্রথমে এটি উড়িষ্যা অন্ধ্র উপকূলে সরাসরি আঘাত করার পর এটি 1 তারিখের মধ্যে এসে স্থলভাগে এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে এসে পৌঁছাবে এবং 2রা ডিসেম্বর থেকে এটি মারাত্মক প্রভাব বিস্তার করবে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে এবং এর সঙ্গে জড়িত যে মেঘমালা রয়েছে তার কারণে ঢাকা বিভাগ, সিলেট বিভাগে মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে 2 তারিখ থেকে 2রা এবং 3রা ডিসেম্বরে এই রকম পরিস্থিতি তৈরি হতে পারে। 2 তারিখ মোটামুটি দিনের বেলাতেই এটি সরাসরি বাংলাদেশে আঘাত করবে বলে মনে করা হচ্ছে। আরও একটি মতবাদ যেটি জানা যাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম, সেই মতবাদ অনুযায়ীও একই রকম পরিস্থিতি তৈরি হতে পারে এবং 26শে নভেম্বরের মধ্যে এটি ঘূর্ণিঝড় হিসেবে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে এবং তারপরে এটি উত্তর দিকে অগ্রসর হতে থাকবে, সরাসরি উত্তর দিকে অগ্রসর হবে এবং এটি যে শক্তি দেখাচ্ছে সেটি কিন্তু এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ দমকা বেগে এটি 29শে নভেম্বর এবং 30শে নভেম্বরের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এসে পৌঁছাবে এবং 1 ও 2 তারিখে গিয়ে বাংলাদেশ উপকূলে সরাসরি ধাক্কা দেবে। বাংলাদেশ উপকূল, মায়ানমার উপকূল এবং এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে সরাসরি প্রভাব বিস্তার করতে পারে। উত্তর বঙ্গোপসাগর কিন্তু আগামী 28শে নভেম্বর থেকেই মারাত্মক উত্তাল অবস্থায় থাকবে এবং 3 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত হয়তো বা 28 তারিখ থেকেই জারি করা হতে পারে, তবে এটি কিন্তু মহাবিপদ সংকেত জারি করা হবে, মহাবিপদ সংকেত থাকবে এই ঘূর্ণিঝড়ের কারণে। তো ঘূর্ণিঝড় সেনিয়ার মোটামুটি নিশ্চিতভাবেই বলা যেতে পারে ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হচ্ছে এবং এটি সরাসরি বাংলাদেশ উপকূলে এসে প্রভাব বিস্তার করবে বলে কনফার্ম খবর পাওয়া যাচ্ছে। তো দর্শক, এই ছিল বিস্তারিত ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্কবার্তা। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।